আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার আজকের এই ভিডিওটি মূলত ভারতের যে প্রখ্যাত সাংবাদিক রজত শর্মা, সেই রজত শর্মার একটা বিখ্যাত অনুষ্ঠান আপকে আদালত আপনারা অনেকে দেখেছেন। অর্থাৎ নিজেকে নিজের কাছে প্রশ্নবিদ্ধ করা এবং সেই প্রশ্নের আলোকে এবং জবাবের আলোকে অন্যের নিকট নিজেকে তুলে ধরার যে একটা অনবদ্য প্রয়াস, ভারতের কিংবদন্তি সাংবাদিক রজত শর্মা তার আপকে আদালতের যে অনুষ্ঠানের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়ে আসছেন, এটা বিশ্বের মিডিয়া জগতের একটি মাইলফলক। আমি দেখি তার অনুষ্ঠানটি অনেক দিন ধরে, যতদিন ধরে আমি জানছি, এবং একটি অনুষ্ঠান কখনো কখনো একাধিকবার আমি দেখেছি। তো সেই দিক থেকে আমার আজকের যে উপস্থাপনাটি নিজেকে নিয়ে মূলত অনেকটা সেই নিজের কাছে নিজের সেই প্রশ্ন যে আমি কে? আমি কি করছি? আমার যারা দর্শক তারা আমাকে কেন পছন্দ করছেন? আমার যারা হেটার, যারা আমাকে ঘৃণা করেন, তারা কেন আমাকে ঘৃণা করছেন? অথবা আগামীতে যারা আমাকে ঘৃণা করবেন বা ভালোবাসবেন, তো সেক্ষেত্রে তারা যদি আমার সম্পর্কে কিছু তথ্য-উপাত্ত তাদের জানা থাকে, তাহলে হয়তো তারা তাদের ঘৃণা করার ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নিতে তারা ভালো করবেন, বা যাকে বলা হয় খুবই তারা সিস্টেমেটিক ওয়েতে সিদ্ধান্ত নিতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি, আমাদের তো এখন অশ্লীলতা শব্দে ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে, এবং আপনি যাই বলবেন তার মধ্যে ২-৪ টে গাল, ২-৪ টে অঙ্গভঙ্গি, অশ্লীল শব্দ, চোখ বাঁকানো, আঙ্গুল উঁচু করা, হাত উঁচু করা, যা মুখে আসে তাই বলা, এইগুলো না বললে মনে হচ্ছে যে কোনো কনটেন্ট তৈরি করা যাচ্ছে না। গালাগাল করতে হবে, তারপর শেষে প্রতিপক্ষকে ভীষণভাবে আ আঘাত করতে হবে। মুখে যত অশ্লীল শব্দ আছে, মস্তিষ্কে যত অশ্লীল শব্দ আছে, তো সেই দিক থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখেন, যারা আমাকে ঘৃণা করেন, তারাও গালি দিয়ে বলতে পারেন যে, "তুমি কে? তুমি কে?" এর সঙ্গে যার যে পছন্দ সেভাবে আ আপনারা সেই গালিটা যুক্ত করে নেন। "তুমি কে? যে তোমার কথা আমাদের শুনতে হবে। তুমি এমন কুতুব যে তোমার সম্পর্কে আমাদের জানতে হবে। তোমাকে কে জিজ্ঞেস করে? তোমার মানে আরো বাজে কথা, যে তোমাকে জিজ্ঞেস করার আমার কি দায় ঠেকেছে? তুমি মরে যাও। তুমি বেঁচে থাকো, তাতে আমাদের কিছু আসে যায় না। তুমি বাংলাদেশে একটা বিরক্তির নাম। আ তোমার মতো মানুষ মরে যাওয়া আর তেলাপোকা মরে যাওয়া। আর তোমার মতো মানুষ বেঁচে থাকা আর একটা টিকটিকির বেঁচে থাকা, এর কোনো মানে পার্থক্য আমরা দেখি না।" এরা হেটার। তো এত কিছুর পরেও যে বাস্তবতা হলো যে আমি ২০০৯ সন থেকে লিখছি, এবং দেশের ১ম শ্রেণীর পত্র-পত্রিকাগুলোতে এই লেখাগুলো প্রকাশিত হচ্ছে। যখন প্রতি সপ্তাহে একটা লেখা লিখি, ইন্টারনেট মিলিয়ে সবকিছু মিলিয়ে ১,০০,০০,০০০ লোকের কাছে চলে যায়। তো সেই ১,০০,০০,০০০ লোকের মধ্যে দেশের প্রধানমন্ত্রী সে ২০০৯ থেকে শুরু করে একেবারে রাস্তার কলা বিক্রেতা, এমনকি রিক্শাওয়ালাকেও আমি দেখেছি যে আমার লেখা বসে, বসে মনোযোগ সহকারে পড়ছেন। তো কাজেই যারা আমাকে গালাগাল করছেন তাদের কথা যেভাবে আমি স্মরণ করি, এরকম ১,০০,০০,০০০ লোক, যেটা গুগলের রেকর্ড, পত্রিকার পাঠক, এবং পত্রিকার যে ইন্টারনেট পেজ থাকে, সেটা ফেসবুক, গুগল এবং তাদের যে ওয়েব, সেখানে যে তথ্য এবং ডাটা রয়েছে, সেটা সবসময়ই অন এভারেজে আমার যে লেখাগুলো ১,০০,০০,০০০ লোক পড়ছে প্রতি সপ্তাহে। নয়াদিগন্তে যখন লিখেছি, আপনারা রেকর্ড চেক করে দেখতে পারেন। ২০০৯ থেকে একেবারে ২০২৪ সন পর্যন্ত নয়াদিগন্তে লিখেছি। বাংলাদেশ প্রতিদিনে ২০০৯ থেকে এখন পর্যন্ত লিখছি, মধ্যে কিছুদিন বিরতি ছিল। তো আমার একটা কমিটমেন্ট আছে পাঠকদের নিকট। আমি একটা নির্বাচিত সংসদ সদস্য, একেবারে প্রতিযোগিতামূলক ভোটে পাশ করে আসছি। বাংলাদেশের যে কয়টা আসনে ২০০৮ সনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমার আসন তার মধ্যে অন্যতম, এবং সেখানে আমি প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচিত হয়ে
তার চেয়ে বেশি প্রতিযোগিতার মধ্যে পড়ে আওয়ামী লীগের রাজনীতি করেছি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত। আবার তার চেয়ে বেশি প্রতিযোগিতা করে ২০১৪ থেকে ১৮ পর্যন্ত এই ঢাকা শহরে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার বিএনপিতে যখন যোগদান করলাম ২০১৮ থেকে আজ অবধি আমাকে আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, অন্যান্য যারা আছে সবার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়েছে। সো এটা আমার কাছে খুব সহজ মনে হয় না। আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে। আমার কাছে খুব সহজ মনে হয় না। আর এত প্রতিযোগিতার মধ্যে থেকে আমার স্বাস্থ্যহানি হয়নি, অর্থহানি হয়নি। আলহামদুলিল্লাহ সুনামহানি হয়নি এবং আমার প্রতি মানুষের যে আগ্রহ এটা কমেনি। এর কারণ হলো আমি যে কাজগুলো করতাম সে কাজে উন্নতি হচ্ছে। যেমন আমি ২০০৯ সন থেকে টক শো করছি। এই সময়ের মধ্যে যারা স্টার ছিলেন, আমার সাথে যারা ছিলেন তারা প্রায় সবাই হারিয়ে গেছেন। একজনও নেই ২০০৯ সনে যারা ১ম টপ 10 আ যাদের বক্তব্য শোনার জন্য মানুষ পাগল হয়ে যেত। তো ২০০৯-১০ সনে আমি তাদের মধ্যে একজন ছিলাম। এখন গিয়ে দেখেন সেই ১০ জনের মধ্যে আ হাতে গোনা ২-১ জন আছে কিন্তু তাদেরকে এখন কেউ ডাকে না। যারা আছেন, জীবিত আছেন কিন্তু তাদের কেউ ডাকেন না অথবা তারা যান না। আর একমাত্র আমি সে আগে ২০০৯ সনে আমার যে টক শোতে যেভাবে ডাকাডাকি হতো, তো এখনো সেভাবে ডাকছে। যেভাবে আগে পত্রিকায় লিখতাম সেভাবে লিখছে। যেভাবে মানুষ আমার কথা শুনতো এখন শুনছে। তো কোনো জায়গাতে আমার কোনো সমস্যা হয়নি। আমার বন্ধুর সংখ্যা বেড়েছে, শত্রুর সংখ্যাও বেড়েছে। এর কারণ হলো দেশের জনগণের সংখ্যা বেড়েছে। আমাকে নিয়ে মানুষের আগ্রহ কোনো রকমভাবেই কমছে না। সে লোকটা করছে কি? তার কি আছে? কেন আ সে এত নড়াচড়া করছে? কেউ বলছে যে এই ডক্টর ইউনূসকে সে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? ওকে জেলে পড়া হচ্ছে না। অনেকে দেশের বাইরে থেকে বলছে, "ওকে ধরো, ওকে মারো।" কিন্তু কেউ দেশে এসে আমাকে মারছে না। তো তারা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে, "এই লোকটা কে? এখন তাকে কেন পাগলা গারদে নেওয়া হচ্ছে না? এ তো তার ব্রেইন এলোমেলো হয়ে গেছে। সে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। সে কুটনামি করে।" ইত্যাদি, ইত্যাদি নানা রকম। তো এই সকল বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব যেন আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। প্রথমত এখানে বাংলাদেশে একটা শব্দ খুব ব্যবহৃত হয় সেটা হলো গুজব। আসলে গুজব যে শব্দটা এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো গল্প বলা। গল্প বলা, গল্প বলেন যারা সেটা রবীন্দ্রনাথ বলেন, বঙ্কিম বলেন। মানে এটা কিন্তু একেবারে শতভাগ মিথ্যা। তাদের যে একটা কল্পনা যেটা মানুষকে আপনাকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছেন, এটাকেও আপনি এক ধরনের গুজব বলতে পারেন। আপনি চিন্তা করেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। তো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এরকম কি কোনো নারী আছে? খুঁজে পাবেন কিংবা মোনালিসা বলে আ যাকে বলা হয় কোনো নারী পৃথিবীতে ছিল? লিওনার্দো দা ভিঞ্চির সেই আ যাকে বলা হয় বিখ্যাত চিত্রপট। এটাকে আপনি কত বড় গুজবের কথা বলবেন? কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর যে বিখ্যাত ভাস্কর্য রয়েছে 'ডেভিড' মানে হযরত দাউদ আলাইহিসসালাম ন্যাংটা হয়ে আছেন। তার লিঙ্গ থেকে শুরু করে তার পশ্চাৎদেশ, তার আ যাকে বলা হয় গুহ্যদ্বার সবকিছু তিনি নিখুঁতভাবে ফুটিয়ে সেই এমন একটা ছবি এঁকেছেন, নাম দিয়েছেন 'ডেভিড' হযরত দাউদ আলাইহিসসালাম। দিয়ে আবার সেটা খ্রিস্টানদের যে পোপের যে বাসভবন, সবচেয়ে পবিত্র জায়গা ভ্যাটিকান সিটি, সেখানে আবার সেই ভাস্কর্যটা উলঙ্গ একজন নবীর উলঙ্গ ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর এটাকে আপনি কত বড় গুজব বলবেন? এটাকে কি আপনি স্ক্যাপচার বলবেন, আর্ট বলবেন, কালচার বলবেন, ইতিহাস বলবেন নাকি গুজব বলবেন? রাজনীতিতে যে গোয়েবলস এর কথা বলা হয়, রাজনীতিতে যে আবুল ফজলের কথা বলা হয়, রাজনীতিতে সেই কেন মোল্লা দো পেঁয়াজা এত বিখ্যাত? কেন রাজনীতিতে গোপাল ভাঁড় এত বিখ্যাত? এখন পর্যন্ত আমরা কেন গোপাল ভাঁড়কে ভুলতে পারছি না? কেন? এই জিনিসগুলো কিংবা আমাদের বাংলা সিনেমাতে কেন নায়কের একজন বন্ধু থাকতে হবে, নায়িকার একজন বান্ধবী থাকতে হবে এবং বান্ধবীদের মধ্যে ১ জন ২ জন থাকবেন যারা খুব রসালো কথাবার্তা বলেন, অ্যা যেটাকে বলা হয় কৌতুক করেন। কেন এই জিনিসগুলো হয়? হাবা হাসপাতের সাথে নায়কের সোহেল রানার কেন এত খাতির থাকবে? সোহেল রানা তো রাফ অ্যান্ড টাফ একজন মানুষ। তার বন্ধু কেন হাবা হাসমত হবেন? কিংবা তার বন্ধু কেন ওয়াসিম যখন নায়ক ছিলেন রাজকুমার, তার বন্ধু কেন টেলি সামাদ হবেন? এই জিনিসগুলো মূলত ব্যাপার হলো যে আমাদের এই সমাজে যেমন বলে না পাগল ছাড়া দুনিয়া চলে না, তেমনি গুজব ছাড়া এই পৃথিবী চলে না। এখন এই পৃথিবীতে যা দেখেন, আপনি যে যুদ্ধ হচ্ছে বা মানে আ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ 99.99% হলো গুজব। এখন সেই গুজবটা কি? গুজবটা হলো মানুষ যা কল্পনা করে
যার সঙ্গে বাস্তবের হয়তো মিল নেই। সে যে স্বপ্ন দেখে অথবা তার মধ্যে যে ভয়, যে আতঙ্ক, এটাকে যে যেভাবে প্রকাশ করে, তার সেই প্রকাশভঙ্গিটাই কখনো কবিতা হয়ে যায়, কখনো সাহিত্য হয়ে যায়, কখনো এপিক হয়ে যায়, কখনো গুজব হয়ে যায়, কখনো হুমকি হয়ে যায়, কখনো যুদ্ধ হয়ে যায়। এবং পুরো জিনিসটারই কিন্তু কোনো বেসিস থাকে না। তা আমরা এই সমাজে এই যে আমরা রাজনীতি করি বা যা কিছুই করি, এখানে সবকিছু নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা, আমাদের মন মানসিকতা এবং আমাদের স্বপ্নের উপর। আমরা যারা কনটেন্ট তৈরি করছি, রাজনীতি করছি, বক্তব্য দিচ্ছি, শুধু মানুষকে স্বপ্ন দেখাচ্ছি অথবা মানুষ যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্নকে আ আমরা কি করছি? আরো শক্তিশালী করে দিচ্ছি। কিংবা একটা মানুষ যে ভয় পাচ্ছে, আতঙ্ক পাচ্ছে, দ্বিধাগ্রস্ত, সন্দেহ করছে, কখনো, কখনো তার সেই স্বপ্নের বা সন্দেহের যে জায়গা, এমনভাবে কথা বলছি, সন্দেহটা দূর হচ্ছে, স্বপ্নটা শক্তিশালী হয়ে যাচ্ছে। অথবা কখনো, কখনো যেমনভাবে কথা বলছি, আপনি যে ভয়টা পাচ্ছেন, সেই ভয়টা আমার কথা শোনার পর আপনার আরো বেড়ে গেল। এখন ভয় পেলেন আপনি, কথা বললাম আমি, আর আমার কথা শুনে আপনি নিচে, নিচে আমাকে গালি দিলেন যে, ও আমাকে ভয় দেখালো কেন? ও একটা গুজববাজ। আমি এমনি ভয়ে মরতেছি, কখন শেখ হাসিনা ঢুকে যাবে। সেই ভয়ে আমার জান বের হয়ে যাচ্ছে। কখন সে টুস করে ঢুকে পড়ে, কখন আমার ক্ষমতা চলে যায়। তো এই ভয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি। আর এই বদমাইশ লোকটা আমার সেই ভয়ের মধ্যে আবার আরেকটা ইনজেকশন ঢুকিয়ে দিচ্ছে। বুঝার চেষ্টা করুন। I did nothing. আমি আপনার কথাগুলোই আপনার সামনে উচ্চারণ করছি, আপনার ভয়গুলো। আবার আপনারা যারা শান্তি পাচ্ছেন যে, আর বাঁচতেছি না। ধান খেতে পালিয়েছি, তারপরে পাট খেতে পালিয়েছি, বিদেশে পালিয়েছি, ভালো লাগছে না। তো আপনি একটা স্বপ্ন দেখছেন, কবে আবার না সেই সোনার কাঠি আসবে, রূপোর কাঠি আসবে, আবার সে হারানো সম্পদ ফিরে পাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে স্বপ্ন দেখাচ্ছি। আর স্বপ্ন দেখার কারণেই আপনি আমাকে ভালোবাসছেন যে, আহা! রনি সাহেবের মতো ভালো মানুষ হয় না। এই বিপদের দিনে, হ্যাঁ? কেউ যখন আ ভালো কথা বলছে না, সবাই যখন ভয় দেখাচ্ছে, তখন সে আমাকে আশা বাণী শোনাচ্ছে। এবং এই যে আপনার কল্পনার জগৎকে আমরা নাড়া দিচ্ছি, সেই নাড়া দেওয়াটাই হলো মূলত আমাদের সফলতা। আমি গালি খাচ্ছি, এটাও আমার সফলতা। আমি প্রশংসা পাচ্ছি, এটাও আমার সফলতা। এবং আমার মতো এই যে অন্যান্য যারা যে সকল লোক আছে, আপনি ধরেন ধ্রুব রাঠি। তো ধ্রুব রাঠি বিখ্যাত ইউটিউবার। সে কি করছে? এই আমি যে কাজ করছি, ও আরো বেশি করছে। ওর মতো করে করছে। কিংবা ধরুন এই যে এখন আইটি নিয়ে যারা কাজ করছে, স্যামসাং এর পরবর্তী আ সংস্করণটা কবে আসবে? কিংবা ধরুন আইফোনের পরবর্তী সংস্করণটা কেমন হবে? এটার একটা সে কল্পনার জগতে একটা ছবি বানিয়ে বলল, আর একেকটা ভিডিও ২ কোটি, ৪ কোটি, ৫ কোটি লোক সেই ভিডিওটা দেখল। এখন এটাকে আপনি কি বলবেন? রিউমার, গুজব নাকি কি? এখন আমি আইফোনকে নিয়ে আমার একটা কল্পনা আছে। ফোনটা এরকম হতো, নচটা এরকম থাকতো, এর সিস্টেমটা এরকম আসতো। ওই জায়গাগুলোকে সে টাচ করছে, নাথিং মোর। তো আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে কেউ স্বপ্ন দেখছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ আতঙ্ক অনুভব করছেন, আপনার মতো আমিও আমার জায়গা থেকে যে আমার যে একান্ত অনুভূতিগুলো, ভয়ের, ভালোবাসার, সমর্থনের, বিতৃষ্ণার, আপনার বলার মতো প্ল্যাটফর্ম নেই, আমার প্ল্যাটফর্ম আছে। আপনি আমার মতো বলেন না, আমি বলছি। অথবা আমার মতো বলার আ মতো অবস্থা আপনার নেই, আমার আছে। এই এতটুকু ডিফারেন্স। এখন এটাকে আপনি গুজব বলেন আর যা কিছু বলেন, এটা মোকাবেলা করার জন্য আবার আপনাকে আমার চেয়ে শক্তিশালী একটা মাধ্যম লাগবে। আদারওয়াইজ আপনি এটা মোকাবেলা করতে পারবেন না। এটা সবসময় ছিল, থাকবে এবং আগামী দিনেও থাকবে। ২ নম্বর হলো যে আমি কে? এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি যে কুটনামি না করলে আমার আসলে ভালো লাগে না। এখানে কুটনামি বলতে দুটো আছে, চুগলখড়ি। মানে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে দেওয়া, মানে গন্ডগোল তৈরি করার জন্য, ঝগড়াঝাটি তৈরি করার জন্য, এটা খুবই খারাপ। আরেকটা শ্রেণীর রয়েছেন যারা পেটে কথা রাখতে পারে না। তারা আ মানে তাদের কাছে কোনো কথা শোনা মাত্রই, তারা কোনো কথা শোনা মাত্রই তাদের পেটের মধ্যে গুড়গুড়ানি শুরু হয়, তাদের হালত খারাপ হয়ে যায়। ওই কথা মানুষের কাছে না বলা পর্যন্ত সে অস্থির হয়ে পড়ে। আমি ঠিক সেই ধরনের একটা মানুষ। আমি যখন কোনো একটা কথা শুনি, আমার মনের মধ্যে আসে বা কেউ বলে, ওটা সঙ্গে, সঙ্গে প্রকাশ করে না দেওয়া পর্যন্ত আমি অসুস্থ হয়ে পড়ি। এখন আমার যারা বন্ধু-বান্ধব তারা জানেন যে এর কাছে পেটে কথা থাকে না। কিন্তু তারা তা বলবেই। যেমন ধরুন আমার মা। তো মা জানেন যে আমি সব কথা আমার স্ত্রীকে বলে দেই। তো মা বলে যে, "না, তোমাকে তো এ কথা বলা যাবে না। তুমি যা কিছু বলি তুমি তোমার স্ত্রীকে বলে দাও।"
তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে মা, তাহলে এটা বলার দরকার নেই।" তারপর মা আবার একটু ঘুরে এসে আবার বলল, "আচ্ছা ঠিক আছে, বলি। তুমি এটা বইলো না।" তা আমি বললাম যে, "না, আমি এটা না বলে পারব না। আপনি ইচ্ছা হয় বলেন, নাইলে বলবেন না।" কিন্তু মা তো আমাকে এই কথা বলবেই। সে জানে যে তার পুত্রবধূকে আমি বলে দেব। ঠিক সেম ঘটনা আমার স্ত্রীর ক্ষেত্রেও ঘটে। সে যখন একটা কথা বলে, সে বলে যে, "তোমার পেটে কোনো কথা থাকে না। তুমি তো এটা আমার শাশুড়িকে বলে দেবা।" আমি বললাম যে, "তাহলে আমাকে বলার দরকার নাই। আচ্ছা বলব না।" আবার একটু পরে ঘুরে এসে সে বলল যে, "ঠিক আছে বলি।" তা আমি আবার ঠিকই মাকে বলে দেই। আবার ছোটকালে দেখা গেল যে আমার স্ত্রী এবং আমার সন্তান ৩টি সন্তান, এদের মধ্যেও এরকম আ মনস্তাত্ত্বিক একটা সমস্যা হয়। তো আমার স্ত্রী বলল যে, "দেখো এই কথা বড় ছেলেকে বলো না বা মেয়েকে বলো না, ওকে বলো না।" আমি বললাম যে, "না রে, আমি পারব না। তুমি দরকার হলে বলো না। তোমার কথা তুমি গোপন রাখো।" কিন্তু সে তো আমাকে না বলে থাকতে পারে না। তো সে বলল, আমি আবার সেটা ছেলে-মেয়েকে বলে দিলাম। এটা নিয়ে মা-ছেলেদের মধ্যে একটা ভীষণ রকম একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আর আমি বসে সেই মুচকি হাসছি। তো একই অবস্থা আমার মেয়ে বা ছেলে, ওরা খুব ছোট। ওদের বয়স ৪ বছর, 5 বছর। তখন কিন্তু তারা বুঝে গেছে। তারা এখন তার মার বিরুদ্ধে একটা নালিশ দিবে। তো সে জানে যে এটা আমি বলে দেব। কিন্তু মেয়ে বলল যে, "বাবা এটা তুমি বলো না আম্মুকে।" আমি বললাম যে, "না মা, আমি পারব না। আমাকে এই বললে তোমার আমাকে বলতেই হবে।" "আচ্ছা ঠিক আছে বলি। আচ্ছা ঠিক আছে বলি।" তো আবার ঘুরে ফিরে এসে সে তার গোপন কথাটা, তার মার বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই কথাটা সে আমাকে বলে গেল। তো এভাবে আমার বন্ধুদের মধ্যে, আমার সমাজে আমার যারা আপনজন তারা সবাই জানে যে আমার পেটে কোনো কথা থাকে না, এবং এই কথা না থাকার কারণে কি হচ্ছে, আমি কিন্তু কথা বলতে পারছি। আর আ আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো একজন আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার, ঝগড়াঝাটি করানোর, যেটাকে চুগলখড়ি বলা হয়, তাহলে আমি কিন্তু আজকে এতদিন পর্যন্ত এই সমাজে আমার বিচরণ ধরুন পেশাগত জীবনে প্রায় ৪০ বছর। আমি তো ৪০ বছর টিকতে পারতাম না। এই ৪০ বছরে যদি 1% ও ধরেন, আমার যেদিন থেকে কর্মজীবন শুরু, তার থেকে আজ পর্যন্ত বছর শেষে 1% হলেও আমার উন্নয়ন হয়েছে। আমার জীবনের একটা মাস, একটা বছর যায়নি যেটা গত বছরের চেয়ে পরের বছর খারাপ গেছে। আমার জীবনে এখন পর্যন্ত একটা দিন যায়নি যেটা গতকালের চাইতে আজকের দিনটা খারাপ গেছে, এরকম ঘটনা ঘটেনি। গতকালের চেয়ে সবসময় পরবর্তী দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে। তো কাজেই যারা গালাগালি করতে চান, আ তারা করতে পারেন। যারা অনুসরণ করতে চান, শুনতে পারেন। এই আমার সম্পর্কে জাস্ট এই কথাগুলো কেন বললাম তাও আপনারা জানেন যে এখন সরকারের অনেক কর্তা ব্যক্তি আমি সমালোচনা করছি। তারা যার পরনাই বিরক্ত। আবার এই লোকগুলোই একটা সময় আমাকে খুব ভালোবাসতেন যখন আমি শেখ হাসিনাকে গালাগাল করতাম। শেখ হাসিনা যারা লোকজন ছিলেন তখন আমার প্রতি খুবই বিরক্ত ছিলেন। এখন আবার দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু কথাবার্তা বলছি। তারা তাদের সে আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে খুবই স্বস্তি পাচ্ছেন। তারা খুব খুশি। তো আ এই যে আমার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আমি আমার মতোই আছি। কিন্তু আমার যারা দর্শক এবং শ্রোতা, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। কেউ ক্ষমতাধর হয়েছেন, কেউ ক্ষমতা হারিয়েছেন, কেউ আ জেলে গেছেন, কেউ জেলে পাঠাচ্ছেন। আর আমি আমার ক্ষুদ্র জায়গাতে কটা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে সেই রামপ্রসাদ গানের মতো চাই না মাগো রাজা হতে, আমি আমার মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।